সম্পদের লোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না বললেন প্রধানমন্ত্রী। মানুষের কল্যাণে কাজ করার আহ্বান। ঝিনাইদহে উল্টে যাওয়া বাসে ট্রাকের ধাক্কা, নিহত 10। টেকনাফে সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু। প্রকাশক দীপন হত্যা মামলার রায়, বরখাস্ত মেজর জিয়া সহ 8 জঙ্গির মৃত্যুদণ্ড, পরিবারের সন্তোষ। টিকার জন্য দীর্ঘ সারি, বাড়ানো হচ্ছে বুথ, গুজবে কান না দেওয়ার আহ্বান বিএমএর। মিয়ানমারে বিক্ষোভে গুড়িয়ে দেওয়া হয়েছে সুচির রাজনৈতিক কার্যালয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে জাতীয় সাহিত্যের প্রেরণা ভাষা আন্দোলন, বিশ্ব দরবারে মর্যাদার আসনে বাংলা। অর্থ সম্পদের লোভ থাকলে রাজনীতিতে টিকে থাকা যায় না। যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর বক্তৃতায় এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগ কর্মীদের নির্দেশনা দিয়েছেন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে। গুজবে কান না দিয়ে করোনার টিকা নিতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1972 সালের 11 নভেম্বরে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন যুবলীগ। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি যুব সম্প্রদায়কে কর্মক্ষম জনগোষ্ঠীতে পরিণত করতে নিরলস সংগ্রাম করেছেন আমৃত্যু। যুবলীগ পা রেখেছে 48 বছরে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালির অধিকার প্রতিষ্ঠায় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন তিনি। আহ্বান জানান স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সতর্ক থাকার জন্য। তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের স্বাধীনতা বিশ্বাস করেনি, স্বাধীনতার সময় প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, এবং তাদের এই দোসররা, দেশীয় দোসর, হানাদার বাহিনীর দোসর, পাকিস্তানি হানাদার বাহিনীর যারা পদলেহনকারী দোসর, তাদের চক্রান্ত অব্যাহত ছিল। অর্থের বিনিময়ে বিএনপি ক্ষমতা ধরে রাখতে পারেনি উল্লেখ করে যুবলীগ কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের পাশে থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ যদি কেউ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করে, তাহলে সেই রাজনীতিতে টিকে থাকা যায়। কিন্তু যে রাজনীতি করতে যে লোভের বশবর্তী হয়, অর্থ সম্পদটা যাদের কাছে বড় হয়ে যায়, তারা কিন্তু বেশি দিন টিকতে পারে না। এটা খালেদা জিয়ার নিজের বক্তৃতা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। সেই কথাটা কিন্তু তার বেলায় ফলে গেছে। হাজার হাজার কোটি টাকা তার ছেলেকে নিয়ে বানিয়েও কিছু করতে পারেনি। গুজবকে গুরুত্ব না দিয়ে জনগণকে টিকা নিতে উৎসাহিত করার পরামর্শ দেন সরকার প্রধান। অনেক কথা শুনতে হয়, এসব কথা কান দিলে চলে না। আমরা অনেকে তো বলছে বাংলাদেশ ভ্যাকসিন আসবে না, অনেক উন্নত দেশও কিন্তু আনতে পারেনি। আমি কিন্তু কোনো দিকে তাকাইনি। আমার কাছে মানুষ সব থেকে বড়, মানুষের জীবন বড়। মানুষের মাঝে এই ভয়টা দূর করতে হবে, সবাই যেন ভ্যাকসিনটা নেয় সে ব্যবস্থা করে মানুষের পাশে দাঁড়াতে হবে। টিকা নেওয়ার পরও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। টিকা নেওয়ার পরেও কিন্তু স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি মেনে চলতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসে ট্রাকের ধাক্কায় 10 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 30 জন। এদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে কক্সবাজারের টেকনাফে বাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে মারা গেছেন 4 জন। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান উদ্দিন ও কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। একটা ট্রাক আসছিল, এই বাসটা বেপরোয়া ভাবে এসে এই ট্রাকের সাথে
সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার বিকেলে যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিল জেকে পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঝিনাইদহের কালীগঞ্জের 12 বাজার এলাকায় আসার পর একটি ট্রাককে ওভারটেকের চেষ্টা করে। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। একই সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মারা যায় 9 যাত্রী। একজন হচ্ছে মহিলা আর একজন হচ্ছে মহিলা বাচ্চা, ছোট শিশু বাচ্চা। ওটা হচ্ছে 9 জন স্পটে আর একজন হাসপাতালে বের করে নিয়ে আসা হয়েছে এবং আহতদের আমাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার করি এবং আহত অবস্থায় 15 জনকে হসপিটাল প্রেরণ করি। লাস্ট স্পট ডেট আমরা উদ্ধার করি হাসপাতালে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এই বাসটি দেখে মনে হচ্ছে এটি বেশ পুরানো, ইঞ্জিন দেখা যাচ্ছে পুরানো, সম্ভবত এটি গতি ধরে রাখতে না পেরে উল্টে যায়, যার ফলে এই দুর্ঘটনাটা ঘটেছে। এদিকে কক্সবাজারের টেকনাফে মিনিবাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। কক্সবাজার টেকনাফ সড়কের হোয়াংকং লম্বাবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সমর ইসলাম, 21 টেলিভিশন। জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক সহ 8 জঙ্গির ফাঁসির রায় দিয়েছেন আদালত। ঢাকার সন্ত্রাসী বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান বুধবার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে জিয়া সহ 2 জন পলাতক আছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন দীপনের পরিবার। বিস্তারিত দীপু শিকদারের রিপোর্টে। 2015 সালের 31 অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের 3য় তলায় নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি কার্যালয়ে জঙ্গি হামলার শিকার হন ফয়সাল আরেফিন দীপন। গলা কেটে হত্যা করা হয় তাকে। দীপনকে হত্যার পর দায় স্বীকার করেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। চাঞ্চল্যকর এই মামলায় মোট আসামি 8 জন। এর মধ্যে আনসার আল ইসলামের সামরিক কমান্ডার সেনাবাহিনীর বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক ও প্রধান সহযোগী আকরাম হোসেন পলাতক। গ্রেফতার 6 আসামির সবাই হত্যাকাণ্ডে সম্পৃক্ততা স্বীকার করে আদালতে 144 ধারায় জবানবন্দি দিয়েছেন। প্রায় 6 বছর আগে সংগঠিত এই হত্যাকাণ্ডের বিচার শুরুর 1 বছর 3 মাসের মাথায় আলোচিত এই মামলার রায় হলো বুধবার। 8 জনের মধ্যে 6 জন জেল হাজতে ছিল আর বাকি 2 জন পলাতক ছিল। আজকে মাননীয় আদালত এই মোট 8 জন আসামিকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 50,000 টাকা জরিমানা করেছেন। রায়ে বিচারকের পর্যবেক্ষণ আছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। জিহাদের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের তথা অত্র মামলার আসামিদের লক্ষ্য ছিল ব্লগার, লেখক ও প্রকাশকদের হত্যা করে মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেয়া এবং মানুষের মনে আতঙ্ক তৈরি করে জননিরাপত্তা বিঘ্নিত করা। আর এসবের উদ্দেশ্য হলো মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দেয়া। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। এই মামলায় একজন আই উইটনেস নাই। এই মামলায় কোনো সাক্ষী কোনো আসামির নাম বলে নাই, ঘটনাস্থলে কেউ ছিল না। এটা সম্পূর্ণ আমরা এই রায় আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আমরা আপিল করব। জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে তার কার্যালয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে 2015 সালে 2 নভেম্বর শাহবাগ থানায় মামলা করেছিলেন তার স্ত্রী ডাক্তার রাজিয়া রহমান। আমরা যে আজকে রায় পেয়েছি এটার জন্য সংশ্লিষ্ট যারা ছিলেন সবার কাছে আমাদের কৃতজ্ঞতা। যাদেরকে ধরতে পারা যায়নি, দেশের স্বার্থেই তাদেরকে ধরে দ্রুত বিচার হওয়া জরুরি। আর রায়টা সবচেয়ে দ্রুত সময়ে কার্যকর হোক, আমাদের পরিবারের প্রত্যাশা তাই। পরে পুলিশের তদন্তে আনসার আল ইসলামের জঙ্গিদের সম্পৃক্ততা বেরিয়ে আসে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শঙ্কা সংশয় ছাড়া ব্যাপক উদ্দীপনায় দেশব্যাপী চলছে 4র্থ দিনের করোনার টিকা কার্যক্রম। সকাল থেকেই কেন্দ্রগুলোতে বাড়তে থাকে টিকা গ্রহীতাদের ভিড়। ভ্যাকসিন নিতে আসেন মন্ত্রী, সংসদ সদস্য, কর্মকর্তা সহ সমাজের নানা স্তরের মানুষ। গ্রহীতাদের চাপ বাড়লেও সমস্যা হবে না বলে জানান স্বাস্থ্য ব্যবস্থাপকরা। বলেন প্রয়োজনে বাড়ানো হবে ভ্যাকসিন বুথ। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে।
করোনা ভ্যাকসিনের প্রতি দেশের মানুষের আগ্রহ ছিল প্রথম দিন থেকেই। তবে টিকা কার্যক্রমের প্রথম দিনে উপস্থিতি ছিল কিছুটা কম, দ্বিতীয় দিনেই ব্যাপক সাড়া। চতুর্থ দিনে কুর্মিটোলা হাসপাতালে টিকা নেন আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গুজবে কান না দিয়ে টিকা নেয়ার আহ্বান তাদের। আমি মনে করি যে সকলেই এই ভ্যাকসিনটা নিলে এই মহামারীর থেকে আমাদের অন্তত পক্ষে কিছু সুরক্ষা হবে। খুব ভালো লাগতেছে, খুব খুশি লাগতেছে, খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়েছে। সচিবালয় চিকিৎসা কেন্দ্রে টিকা নিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পরে শ্রম প্রতিমন্ত্রী টিকা নিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। কোভিড-19 প্রতিরোধ করার জন্য মনোযোগ আরো বেড়ে গেল। আমার আহ্বান তারা যেন প্রত্যেকেই যে অঞ্চলে আছে তারা যেন ভ্যাকসিনটা নিয়ে নেয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা গ্রহীতাদের দীর্ঘ সারি। সাধারণ মানুষের সাথে টিকা নিতে হাসপাতালে এসেছেন বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী, সাংবাদিক সহ নানা পেশার মানুষ। ভ্যাকসিন পেয়ে আনন্দিত তারা। আমরা নির্দ্বিধায় আমরা যেন টিকা নেই এবং যত দ্রুততার সঙ্গে নেই, তাইলেই আবার আগে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। দীর্ঘদিন ধরে পরীক্ষা করে বিজ্ঞানীরা বার করেছেন, সুতরাং এটা আমাদেরকে আশা ভরসা করতেই হবে। যত শিগগির সম্ভব এসে এই নিজেকে সুরক্ষা করুন। কোনো পেইন নাই, কোনো ভয় নাই, আর যারা এখানে দিচ্ছে খুবই হেল্পফুল। আমার একটা অ্যান্টিবডি থাকলে আমি কিছুটা কনফিডেন্স ফিল করি ক্লাসে যেতে। গুজব না শুনে টিকা নেয়ার আহ্বান বিএমএ নেতাদের। তারা জানান পর্যাপ্ত ভ্যাকসিন আছে, আরও আসবে। স্বাস্থ্য বাধা না থাকলে সব মানুষকে টিকা নেয়ার আহ্বান তাদের। শেখ হাসিনার সাথে আলাপ করে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে আমরা আরও নিচে নামিয়ে আসবো এবং বাংলার মানুষ যাতে পায়। টিকা গ্রহীতাদের চাপ ধারণার চেয়ে বেশি বলে জানান কর্মকর্তারা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক জানান চাপ বাড়লেও সমস্যা হবে না, বাড়ানো হবে বুথের সংখ্যা। আমাদের স্ট্রাকচার অ্যাভেলেবল, আমাদের যে পরিমাণ ডাক্তার এবং নার্স যেটা আছে, যদি সিচুয়েশন সেরকম অ্যারাইজ করে সেক্ষেত্রে আমরা সেটাও ব্যবস্থা করতে পারবো। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। চতুর্থ দিনের মতো সারা দেশে চলছে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রতিদিনই বাড়ছে টিকা গ্রহীতাদের সংখ্যা। চিকিৎসকরা জানিয়েছেন এ পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এদিকে দেশের কেন্দ্রগুলোতে বাড়ছে টিকা গ্রহীতাদের চাপ। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজের টিকা কেন্দ্রে ভ্যাকসিন নিয়েছেন পুলিশ ও বিজিবি সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ। মঙ্গলবার রংপুর বিভাগের 8 জেলায় 10,337 জন টিকা নিয়েছেন, যা প্রথম দিনের তুলনায় 3 গুণ। চতুর্থ দিনে রংপুর জেলায় 20টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। আজকে সুন্দরভাবে আমি ভ্যাকসিন নিলাম এবং খুবই আমার কোনো অসুবিধা হয় নাই। আমার এই ভ্যাকসিন নেওয়ার কারণে আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সমস্যা হয়নি। সকাল 8টা থেকে খুলনা সদর হাসপাতাল সহ 40 কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। কেন্দ্রগুলোতে বেড়েছে টিকা গ্রহীতাদের চাপ। নিজেকে অনেক গর্বিত মনে করছি। 70 লক্ষ টিকা আসছে, তার মধ্যে আমি নিজেও একজন টিকা দিতে পারছি। আমরা প্রথমেই সবুজ সারি হিসেবে সরকারি কর্মকর্তা হিসেবে এই যে টিকা নিতে পেরেছি। আমরা এত তাড়াতাড়ি টিকা পাবো এজন্য আমি পুনরায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে বেড়েছে নিবন্ধন করতে আসা মানুষের সংখ্যা। শুরুর দিকে সার্ভারের সমস্যা থাকলেও এখন নেই বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা। 3 দিনে রাজশাহী বিভাগের 8 জেলায় টিকা নিয়েছেন 22,513 জন। বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকা গ্রহণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ নগর পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমি আশাবাদী যে আমাদের জনগণ তারা উদ্বুদ্ধ হবে এবং টিকা গ্রহণ করবে। সকাল থেকেই গাজীপুরের 7টি টিকাদান কেন্দ্রে গ্রহণকারীরা ভিড় করেন। দ্রুত টিকার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় আমরা বিনামূল্যে এই টিকাটা পেয়েছি। কোভিডের প্রথম ডোজ টিকা নিয়েছি, এর জন্য প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। নাটোরের টিকা কেন্দ্রগুলোতে মানুষের চাপ বাড়ায় বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। কোভিড-19-এ 24 ঘন্টায় 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু 8,239।
মৃত্যুর হার 1.53%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 341তম দিনে করোনা পরীক্ষা হয়েছে 14,999 জনের। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে 388। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা 5,39,153। নতুন 717 জন সহ সুস্থ হয়েছে 4,85,290 জন। করোনায় দৈনিক সংক্রমণ হার 2.59%। এ পর্যন্ত শনাক্তের হার 14.22% ও সুস্থতার হার 90.01%। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। আল জাজিরা নিয়ে রিট, 6 এমিকাস কিউরির মতামত শুনবেন আদালত। সাতক্ষীরায় সিরিজ বোমা হামলার রায়ে 17 আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, 1 জন খালাস। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলায় মালদ্বীপের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরামের সভাপতি শেখ হাসিনা বলেন, বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ নিজস্ব প্রশমন ও অভিযোজন পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়ন করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মালদ্বীপের প্রধানমন্ত্রীকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। আগামী বছর জুনের মধ্যেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা বলেন তিনি। আগামী বছর জুনের মধ্যে সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইনশাল্লাহ আমরা আমাদের এই লক্ষ্যে এখনও অটল এবং এর কোনো ব্যত্যয় ঘটার সম্ভাবনা আমরা দেখছি না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার প্রস্তাব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরে অবস্থান করা মির্জা ফখরুল বলেন, এমন প্রস্তাব বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান। খেতাবটি তিনি পেয়েছিলেন, খেতাবটি পেয়েছিলেন কিন্তু স্বাধীনতার পরের যে সরকার, শেখ মুজিবুর রহমানের যে সরকার, সেই সরকার তাকে খেতাব দিয়েছিল। এই খেতাবটা এই মুহূর্তে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বাতিলের যে সিদ্ধান্ত তারা নিয়েছে, যেটা তারা জানাবে, সরকারকে জানাবে বা সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আমি মনে করি সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা সুলভ। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে করার রিটের গ্রহণযোগ্যতা সহ কয়েকটি বিষয়ে 6 এমিকাস কিউরির মতামত নেবেন হাইকোর্ট। আগামী 15 ফেব্রুয়ারি শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আরজু। আল জাজিরায় 1 ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয়। প্রতিবেদনটি বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও মানহানিকর উল্লেখ করে দেশে আল জাজিরার সম্প্রচার ও ওয়েবসাইট বন্ধের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন। ধন্যবাদ। বুধবার শুনানি হয় রিটের। শুনানিতে বিটিআরসির আইনজীবী বলেন, ফেসবুক, টুইটার, ইউটিউবে মানহানিকর কিছু ঘটলে তা ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে পড়ে। বিটিআরসি এর আগেও হাইকোর্টের নির্দেশে মানহানিকর কন্টেন্ট সরিয়ে নিয়েছে। ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের আইন অনুযায়ী তারা চলে। হোয়াট বিটিআরসি ক্যান ডু, যদি কোর্টের কোনো ডিরেকশন থাকে তারা কোর্টকে তাদেরকে বলতে পারে যে আমাদের দেশের যে হাইকোর্টের ডিসিশন এটা আমাদের সবাইকে মানতে হবে, তখন তারা হয়তোবা তাদের দেশের এই অনুযায়ী তারা নামিয়ে ফেলে। শুনানি শেষে হাইকোর্ট 15 ফেব্রুয়ারি এমিকাস কিউরিদের মতামত জানতে চেয়েছেন। তারা হলেন আইনজীবী এজে মোহাম্মদ আলী, কামালুল আলম, আব্দুল মতিন খসরু, শাহদিন মালিক, ফিদা এম কামাল ও প্রবীণ নিয়োগী। কোর্ট সেই জন্য 6টা পয়েন্ট দিয়ে বলেছে যে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে, তারা এই পার্টিকুলার পয়েন্টগুলোতে এসে কোর্টকে হেল্প করবে। আমরা আশা করি
হোপফুলি আমরা যেটা চাচ্ছি যে বর্তমানে যে কন্টেন্টের মাধ্যমে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ সে ব্যাপারে কোর্টে অবশ্যই এটা আমলে নেবে। রিট আবেদনকারী সংক্ষুব্ধ হওয়ার দিক রিটের আবেদন অনুসারে এই আদালত থেকে আল জাজিরার প্রতিবেদনটি সব মাধ্যম থেকে বন্ধ করার কোনো নির্দেশনা দেওয়ার প্রয়োজন আছে কিনা তাও শুনবেন আদালত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সাতক্ষীরায় জেএমবির সিরিজ বোমা হামলার রায়ে 17 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শরীফুল ইসলাম মামলায় 19 আসামির মধ্যে 8 জনকে সর্বোচ্চ 13 বছর ও 9 জনকে 9 বছর কারাদণ্ড দেয়া হয়, একজনকে খালাস দেয়া হয়। অপর এক আসামি আগেই মারা যান। 2005-এর 17 আগস্ট সাতক্ষীরার 5 স্থানে একসঙ্গে এই বোমা হামলা ও নিষিদ্ধ লিফলেট ছড়ানো হয়। আসামিদের মধ্যে শায়ক রহমান, বাংলা ভাই ও আতাউর রহমান সানির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদেরকে আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক ভালো বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। বলেছেন, যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পাশে আছে। সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বেক্সিমকো পিপিই পার্কের উদ্বোধন শেষে এই মন্তব্য করেন মিলার। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সহ বেক্সিমকো গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের এই স্বাস্থ্য সুরক্ষামূলক পিপিই পার্কটি $100 মিলিয়ন ব্যয়ে গড়ে তোলা হয়েছে। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। ভাষা আন্দোলন শুধু ভাষাভিত্তিক রাষ্ট্রেরই উদ্ভুদয় ঘটায়নি, বরং বিশ্ব দরবারে বাংলাকে মর্যাদার আসনে বসিয়েছে। গল্প, কবিতায় বাঙালিত্ব ধারণ করে কবি সাহিত্যিকরা একের পর এক সৃষ্টি করে গেছেন। তাদের রচনায় উঠে এসেছে মাতৃভাষার প্রতি দরদ। ভাষা আন্দোলনই তাই বাঙালির অস্তিত্ব। আদিত্য মামুনের রিপোর্ট। ভাষার উপর আঘাত ফুঁসে ওঠে বাঙালি। রাজপথে আন্দোলন, প্রতিবাদ কবিতায়, প্রতিবাদ গানে। আমার হাতে নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, কিংবা আরেক ফাল্গুন, বরফগালা নদী, অথবা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, এসব সৃষ্টি অনিবার্যভাবে তুলে ধরেছে বাঙালির প্রতিবাদী রূপ। এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। রক্ত দিয়ে কেনা মায়ের ভাষা আর শহীদদের আত্মত্যাগ বাঙালির জীবন দর্শন ও সাহিত্যের শক্তি। 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এখন সারা বিশ্বে প্রচারিত। সাতচল্লিশের আগে যে 300-400 বছর ধরে বাংলা ভাষার একটা স্রোত ছিল, আমাদের 47 পরবর্তী সময়ে সেই স্রোতটা ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে ভাষা আন্দোলনের ফলে। 52-র প্রভাবে বাংলা ভাষা সাহিত্য মানেই বাংলাদেশের সাহিত্য। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাইরেও যে বিশাল বাঙালি জনগোষ্ঠী আছে, তাদের যদি কখনো বাংলাদেশ দেখার ইচ্ছে হয়, বাংলা সাহিত্য দেখার ইচ্ছে হয়, সংস্কৃতি দেখার ইচ্ছে হয়, অন্নদাশঙ্কর রায় বলছেন তাদেরকে ঢাকায় যেতে হবে। 21-এর শক্তি এই অঞ্চলের কবি সাহিত্যিকদের প্রেরণা। ওই যে 52 সালে শুরু হলো, কবিতায় আমাদের কণ্ঠস্বর বদলে গেল, আমাদের শব্দ বদলে গেল। ভাষা সংগ্রাম নিয়ে রচিত গানগুলো এক একটা মাইল ফলক। কালজয়ী এসব গান প্রেরণা যোগায় স্বাধীনতার সংগ্রামে। ওরেও বাঙালি ঢাকার শহর রক্তে ভাসায়নি। তারপরেও দেখলাম গাজী হলকও গান লিখলেন, আরেকজন ছিলেন বদরুল হাসান, তিনিও গান লিখলেন, এবং এই রচনাগুলি আমরা দেখলাম যে গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেল। একটা সংগ্রামী চেতনা, বিস্ফোরণের চেতনা তখন তৈরি হয়েছিল। 21-এর চেতনায় বাংলা সাহিত্য অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করেছে।
আর এই শক্তি বাঙালির এগিয়ে যাওয়ার প্রেরণা। 21কে নিয়ে যত লেখা হয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। গাজীপুরে তুরাগ এখন মাছ শূন্য, শিল্প কারখানার তরল বর্জ্যে দূষণ ছড়াচ্ছে দুর্গন্ধ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। শিল্প কারখানার তরল বর্জ্যে গাজীপুরে তুরাগ নদী এখন মাছ শূন্য, ছড়াচ্ছে দুর্গন্ধ। বাসিন্দারা আক্রান্ত হচ্ছে নানা রোগ ব্যাধিতে। নদীটি সুরক্ষায় নানা উদ্যোগের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। এভাবে শিল্প কারখানার বর্জ্য পড়ছে তুরাগ নদীতে। পরিবেশ আইনকে তোয়াক্কা না করে অবাধে তরল বর্জ্য নদীতে ফেলায় নদীটি এখন মাছ শূন্য। দুর্গন্ধে অতিষ্ঠ নদী তীরবর্তী মানুষ। বিভিন্ন কলকারখানার বর্জ্য এই তুরাগে এসে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে তুরাগের পানি আর সে আগের মতো ব্যবহার করা যায় না। নদীর মাছ সব মরে গেছে, আমরা পুকুরে খাইতে পারতাছি না। নদীর মাছ একটাও নাই, সম্পূর্ণ একবারে ধ্বংস, ময়রা ফুইলা ফুইলা উঠছে। যাও কিছু স্নান টান করে যাইতো মানুষ, কাপড় চোপড় ধুবে যেত, বিষাক্ত জলের কারণে আর কি একবারে মনে করেন যে নদীতে স্নান টান করা একবারে বন্ধ হয়ে গেছে। ভুক্তভোগীরা অবিলম্বে তুরাগ নদীটি দূষণমুক্ত চান। অনেক বর্জ্য থাকে, এগুলো কেউ পরিষ্কারও করছে না, ফলে এখানে আরো দূষিত হচ্ছে নদীটি। এই ক্ষতি রোধ করার জন্য যদি সরকার কোনো ব্যবস্থা নিতে পারে। নদীটি সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধে উদ্যোগের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। আমরা অভিযান চালাচ্ছি এবং বিসি এবং তার ভিতরে কয়েকটি প্রতিষ্ঠানকে, 4টি প্রতিষ্ঠানকে আমরা গ্যাস বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছি এই ইটিভি না থাকার কারণে বা নদী দূষণের কারণে। তো এই নদী যারা বর্জ্য ফেলছে তাদেরকে আমরা মনিটরিং এর মধ্যে রাখছি। নদীগুলির পারে যেসব ইন্ডাস্ট্রি আছে তাদের তালিকাও আমরা প্রণয়ন করেছি ইতিমধ্যে, এবং সেখানে কারা কারা এই ইটিপি ব্যবহার করছে না সেই তালিকাও আমাদের কাছে আছে। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় তুরাগ নদীটি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে সেই প্রত্যাশা সকলের। রত্না জামান, 21 টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে, বেড়েছে লেনদেনও। বুধবার ডিএসসিতে লেনদেন হওয়া 354টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 95টির, কমেছে 148টির, আর অপরিবর্তিত ছিল 111টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 10 পয়েন্ট বেড়ে উঠে আসে 5509 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 786 কোটি 1 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে 55 কোটি 23 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা দক্ষিণ সিটি প্রথমবারের মতো আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছে। উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেয়র বলেন, দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠের ব্যবস্থা করা হবে। যুব সমাজকে ক্রীড়ামুখী করে মাদক ও সন্ত্রাস থেকে সরিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির সম্ভাবনা উন্নতি হবে বলে আশা প্রকাশ করে মেয়র বলেন, মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। 75টি ওয়ার্ডের 63টি ফুটবল দল ও 64টি ক্রিকেট দল এবারের আয়োজনে অংশ নিচ্ছে। ওয়ার্ড ভিত্তিক আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানদেরকে, ঢাকাবাসীকে যেমনি খেলাধুলায় ফিরিয়ে আনবো, মাঠে ফিরিয়ে আনবো, তার সাথে সাথে জাতীয় পর্যায়ে ঢাকা থেকে আমরা খেলোয়াড় প্রস্তুতের একটি উৎস আমরা তৈরি করব। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সম্পদের লোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না, বললেন প্রধানমন্ত্রী। মানুষের কল্যাণে কাজ করার আহ্বান। ঝিনাইদহে উল্টে যাওয়া বাসে ট্রাকের ধাক্কা, নিহত 10। টেকনাফে সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু। প্রকাশক দীপন হত্যা মামলার রায়, বরখাস্ত মেজর জিয়া সহ 8 জঙ্গির মৃত্যুদণ্ড, পরিবারের সন্তোষ। টিকার জন্য দীর্ঘ সারি, বাড়ানো হচ্ছে বুথ, গুজবে কান না দেওয়ার আহ্বান বিএমএর।
মিয়ানমারে বিক্ষোভে গুলি, গুড়িয়ে দেওয়া হয়েছে সুচির রাজনৈতিক কার্যালয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।